বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একটা চাওয়া ছিল যে মীর ভাইয়ের কাছে যে আপনাদের যে লাস্ট মোমেন্টে যেন আমরা একটু গুছিয়ে ক্লাস পাই আর কি, ম্যারাথন ক্লাসগুলো। কারণ আমরা 2 ঘন্টায় চাইলে আপনার 50-60 পেজ 100 পেজ পড়াশোনার ক্লাস নিতে পারি আলহামদুলিল্লাহ, মন আল্লাহর অশেষ কৃপা যে দীর্ঘ সময় ধরে সাধারণ জ্ঞান চর্চা করতেছি। সবচেয়ে বড় একটা অপরচুনিটি হয়েছে আমার, যেটা আমি মনে করি সেটা হলো বিসিএস পরীক্ষা দিতে গিয়ে আমার প্রিলি লিখিত ভাইবার প্রিপারেশন নিতে গিয়ে আমাকে অনেক কিছু পড়তে হয়েছে, অনেক মোটা মোটা বই পড়তে হয়েছে। একটা সময় মোটা বইগুলো দেখলে গায়ে জ্বর আসতো, বাট বিসিএস দিতে গিয়া পাগলের মতো মোটা মোটা বইগুলো পড়ে ফেলছিলাম। তো যার কারণে দেখা গেছে অনেক বড় বড় জিনিসগুলো থেকে কনসাইজ করে ছোট জিনিসগুলো নিয়ে আসতে এখন অনেক সুবিধা হয়। তো যারা লাইভ ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন, আজকে আমরা ম্যারাথন ক্লাস নিব, আমরা টাইম নষ্ট করব না। আপনাদের একটা চাওয়ার কারণেই আমরা কিন্তু এই ম্যারাথন ক্লাসটা নেওয়া শুরু করেছি। তো আমি এক্ষেত্রে আপনাদের ভালোবাসাটুকু চাই, আন্তরিকতাটুকু চাই। আমরা রেগুলার ক্লাস নিব এবং এই জন্য আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা নতুন সেটআপও দাঁড় করানোর চেষ্টা করেছি, যাতে আপনি দেখেন আমরা আগের যে সেটআপ ছিল সেই সেটআপ কিন্তু নাই, আমাদের নতুন সেটআপে আমরা চলে আসছি। তো আপনাদের একটু জানতে চাইবো যে আপনারা যারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, একটু আপনার যেসব বন্ধু পরিচিত জন রয়েছেন যারা সাধারণ জ্ঞান পছন্দ করেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান যাদের গলার কাটা, ওনাদেরকে একটু মেনশন দিবেন। এবং ক্রস ফোস করে দাও নাই তাজা বেগম আমাদের আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আপনারা যুক্ত হয়েছেন, আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সেকেন্ড হচ্ছে, কে কোথায় থেকে আমাদের লাইভটাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, বগুড়া থেকে আমি সৈকত, ঢাকা ইউনিভার্সিটি ড্রিমার্স। ওকে, স্বপ্ন প্রত্যাশী না। তারপর হচ্ছে কেমন আছেন শেহজাদি লোভা। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? মিথিলা আক্তার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। জয় হালদার, জি স্যার। আপনারা কে কোথায় থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আচ্ছা, দেখা যাচ্ছে আচ্ছা, ভোরের শিশির ময়মনসিংহ থেকে, মাইশা আক্তার বগুড়া থেকে, শ্যাম শেহজাদি লুভি হবিগঞ্জ জেলা থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ। একটু সবাই যদি, আমরা এখানে প্রায় 100 জন জয়েন করেছি লাইভটাতে, সবাই যদি দুইজন দুইজন করে আজকে যদি আমরা মেনশন দিই, দেখবো যে আমরা কিন্তু প্রায় 200 মানুষকে মেনশন, আরো 200 মানুষকে দেওয়া হয়ে যাবে, অর্থাৎ 300 মানুষ এখানে মেনশন দেওয়া হয়ে যাবে। আজকের প্রিয় ভাই বোন, আজকের এই ক্লাসটা কিন্তু আপনাদের জন্য একটা বড় অ্যাসেট। এটা সারা জীবন আপনার কাছে থেকে যাবে, আপনি গোছানো একটা জিনিস পেয়ে যাবেন। আচ্ছা, রেজাউল জান্নাত, আচ্ছা, খাদিজা খাতুন পাবনা থেকে, ভাইয়া ধন্যবাদ সবাইকে। সবাই যদি দুইজন দুইজন করে মেনশন দেই এবং মোটামুটি যদি আমরা সবাই যদি একটু শেয়ার করি, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। আপনাদের থেকে এই ভালোবাসাটুকু অবশ্যই পাবো। আমি বিশ্বাস করি ভালোবাসা দিলে এটা কয়েক গুণ বেড়ে যায়। আপনারা দিবেন, আমরাও আপনাদের জন্য ভালোবাসা শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা ম্যারাথন ক্লাসে যে বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করব, সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমরা আপনাদের কিছু সাম্প্রতিক আজকে বিষয়গুলোতে শেয়ার করব প্রথমে, তারপরে আগামী দিন থেকে আমরা বেসিক ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। অথবা দেখি আপনাদের কাছ থেকে একটু আপনাদের কাছ থেকে একটু কমেন্ট নিলে ভালো হতো মনে হয়। সুলতানা ইসলাম, মাদারীপুর, শিবি সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইমুর রহমান মারুফ, সীতাকুণ্ড থেকে, হ্যাঁ থ্যাংক ইউ। তামিজ জাহান, তাসমিনা সেরা, আচ্ছা থ্যাংক ইউ। সবাই একটু মেনশন দেন। জনিয়াম হচ্ছে গাজীপুর থেকে, নিজুম রাত মাদারীপুর, আচ্ছা রামিন জাহান বর্ণালী নোহা, ওকে মেনশন দিয়েছেন উনি। রেজাউল, আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাগর বরিশাল থেকে আছে।
আচ্ছা, জয়পুরহাট থেকে আছে গোলাম রাব্বানি, আমার নানার বাড়ি জয়পুরহাট, বাংলাদেশের তথা কি বলে রাজশাহী বিভাগের সবচেয়ে ছোট জেলা না? মোহাম্মদ জয়িতা, মাহমদ জিয়া না? হাসনা হ্যানা রংপুর থেকে, খাদিজা, ঋতু, বর্ণা, ওকে, অনেকে আমরা যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, একটু কমেন্টে জানান যে আজকে কোন টপিকটা পড়লে আপনার জন্য ম্যারাথন ক্লাসটা আমরা শুরু করব। তো কোন টপিকসটা, আমরা তো আমাদের মতো পড়াবো, আপনার একটু চাওয়া কি যে কোন টপিকসগুলো শুরু করলে ভালো হয়? আসসালামু আলাইকুম স্যার, আমাদের রেগুলার 3-4টা ক্লাস এখন থেকে হবে, হ্যাঁ। সিলেট থেকে, ঝিনাইদহ থেকে সবাই একটু মেনশন দেন। ঢাকা থেকে রাসেল মাহমুদ, ওকে, দিনাজপুর থেকে আশা মুনি, বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বেসিক তো সবই। আসসালামু আলাইকুম জুলাস, ফরাজি, ফাহিম, থ্যাংক ইউ ভাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে চা আসি। আচ্ছা, ইলমা, আলহামদুলিল্লাহ, ওকে। ফাইনাল সাজেশন কিভাবে শেষ করবে ভিডিওতে আমরা বলেছি কিন্তু আপনার। আচ্ছা, ওকে, আমরা আজ কিছু সাম্প্রতিক আগে রেডি করি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই লাইনটা এখান থেকে আমি আজকে যেটা বলবো সেগুলোতে আপনার ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। সাম্প্রতিক আগে আলোচনা করি। সাম্প্রতিক কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি 2 জানুয়ারি 2025। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি 2 জানুয়ারি। প্রজ্ঞাপন জারি খুব ইম্পর্টেন্ট, এটা ধরে রাখেন, আপনার পরবর্তী পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ চলে আসবে। সম্প্রতি চীন ও জাপান যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্প্রতি চীন ও জাপানে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সম্প্রতি চীন ও জাপান যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার নাম এইচএমপিভি। যদি পূর্ণরূপ লিখি তাহলে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস, দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস, এইচএমপিভি। সম্প্রতি চীন ও জাপান যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার নাম এইচএমপিভি, দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস, দ্য হিউম্যান
মেটানিউমো ভাইরাস, খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস কিন্তু সম্প্রতি সময়ে ঘটে গেছে। আচ্ছা দেখে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন পরে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি 2 জানুয়ারি 2025। সম্প্রতি চীন ও জাপানে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার নাম HMPV, দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস। ওকে, আমরা একটু সবাই কমেন্ট করবেন যে বুঝেছেন কিনা এবং শেয়ার দিয়ে রাখেন, এগুলো আপনার বড় অ্যাসেট হিসাবে কাজে দিবে ইনশাল্লাহ। আমরা পরের টপিকসে আসতেছি। আমরা একটু জিয়াউর রহমান নিয়ে পড়াবো। গতদিন ঢাবিতে প্রশ্ন ছিল, সম্প্রতি সময়ে আসবে আরো, তো এটা একটু জানা দরকার, কারণ বিগত 15 বছরে বিভিন্ন সময়ে বই পুস্তকগুলোতে অনেক ছোট করে দেওয়া ছিল। তো আমরা মিহিরজিকে ফাইনাল সাজেশনই এই বছর 25 সালে প্রথমবারের মতো আমরা জিয়াউর রহমানকে গুরুত্ব দিয়ে নিয়ে আসছি। এবং অন্য বইগুলোতে বাজারের যেগুলো ফাইনাল সাজেশন আপনার আছে, ফাইনাল সাজেশন টাইপের সাজেশন আছে, এগুলোতে কিন্তু এগুলো দেওয়া নাই, কারণ সবাই কাট কপি পেস্ট করে বই বানায়। এখন কেউ পরিশ্রম করতে চায় না। যারা মানিক আছে তারা বই স্ক্যান করা বই বানায়, আর যারা শিক্ষিত আছে তারা খালি টিক দিয়ে বই বানায়, একজন আরেকজনের বই থেকে নিয়ে নেয় আর কি। তো আমরা একটু আমাদের গত 24 সালে সাজেশনও প্রায় বাজারের অলমোস্ট সবগুলো সাজেশন কপি করছে। আপনারা দেখবেন লাইব্রেরিতে গিয়ে খুঁজে দেখবেন আমাকে বইয়ের সাথে সবগুলো বই মিল আছে। মানে আমাকে 24 সালের ওই 24 সালে যে আপডেট বিহীন বই ছিল সেগুলো কপি করে বাজারে সবাই ছেড়ে দিয়েছে, ভালো করছে। আমরা সময় উপযোগী বই করছি। দেখবেন আমাদের এই বইটাতে জিয়াউর রহমান নিয়ে এখানে কিন্তু আমরা চমৎকার কিছু জিনিস দিয়েছি, আপনারা এখান থেকে জিয়াউর রহমান পড়বেন। বাট আমি সাম্প্রতিক আরও কিছু জিনিস আপনাকে একটু পড়াচ্ছি, সেটা আপনার পড়তে হবে, কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন বা বাংলাদেশ একটা রাষ্ট্র যেখানে আপনার লাগে, সব কিছুই লাগে। এই যে আমরা এখানে কিন্তু দিয়ে রাখছি যে জিয়াউর রহমান মানে শেখ মুজিবুর রহমান, তারপর দিয়ে রাখছি জিয়াউর রহমান 19 জানুয়ারি 1936 সালে বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়িতে জন্ম, 30 মে 1928 সালে চট্টগ্রামে ব্যর্থ সামরিক অভ্যুত্থান নির্মমভাবে নিহত হন, মুক্তিযুদ্ধ অবদান, তারপর স্বাধীনতার ঘোষণা, এরকম সেক্টর কমান্ডার সবগুলো আমরা কিন্তু দিয়ে রাখছি। তো এরপরেও আমরা আপনার আরও কিছু জিনিসের সাথে আপনার পড়াবো। জিয়াউর রহমান জন্ম 1936 সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে মৃত্যু 30 মে 1981 সালে চট্টগ্রামে সার্কিট হাউস। ওনার কর্মকাণ্ড, আচ্ছা একটু মুক্তিযুদ্ধে অবদান 1 নং সেক্টর কমান্ডার ছিল। কয় নম্বর সেক্টর কমান্ডার ছিল? 1 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 11 নং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেট ফোর্সের প্রধান ছিলেন। 26 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এগুলো লেখার দরকার নাই, ভিডিওটা শেয়ার করেন, মনোযোগ দিয়ে শোনেন, শুনলেই হবে, ম্যারাথন ক্লাস লিখেন না। মুক্তিযুদ্ধ অবদান 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল, 11 নম্বর সেক্টর কমান্ডার ছিল, জেট ফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। 26 মার্চ 1971 সালে, বর্তমানে নতুন পাঠ্য বই অনুযায়ী 26 মার্চ। এখন আমাদের এনটিআরসি যে বইগুলো ছাপায়, এনসিটিভি যে বইগুলো ছাপায়, আমাদের এগুলোই তথ্য দিতে হবে, এগুলোই রিসোর্স। 26 মার্চ 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। এরপরে আসেন
1973 সালে বীর উত্তম খেতাবে ভূষিত হন। জিয়াউর রহমান 1973 সালে বীর উত্তম খেতাবে ভূষিত হন। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব হলো বীর উত্তম। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব হলো বীর উত্তম। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর উত্তম। বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন জিয়াউর রহমান। পুরস্কার চালু। 21 পদক 1976 সালে। স্বাধীনতা পুরস্কার 1977। মনে রাখবেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। জাতীয় ক্রীড়া পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার চালু করেন জিয়াউর রহমান। তাহলে এই সবগুলো পুরস্কারই চালু করছে জিয়াউর রহমান। সবগুলো পুরস্কার 21 পদক, স্বাধীনতা পুরস্কার, ক্রীড়া পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার চালু করেছেন জিয়াউর রহমান। ওকে, এরপরে আসেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয় জিয়াউর রহমানের নামে। বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে 1980 সালে জিয়াউর রহমানের সময়। বিটিভির রঙিন সম্প্রচার শুরু হয় 1980 সালে জিয়াউর রহমানের সময়। এর লেখেন, বাংলাদেশের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস,
26 মার্চ প্রথম পালিত হয় 1980 সালে। প্রথম পালিত হয় 1980 সালে। প্রথম পালিত হয় 1980 সালে। জিয়াউর রহমান বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন 1 সেপ্টেম্বর 1978 সালে। 1 সেপ্টেম্বর 1978 সালে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেন 1977 থেকে 1981। দায়িত্ব পালন করেন। আসছে লেখাটা কেটে যায় নাকি? খালি যে বোকার মতো লিখে যাচ্ছি। অনেক লেখা তো কাটা পড়ছে। আচ্ছা, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান 1977 থেকে 81। রেড মার্কারটা দাও। এরপরে বিবিসি 2004 সালের শ্রেষ্ঠ 20 বাঙালির মধ্যে জিয়াউর রহমানের অবস্থান 19তম। এই যে আমরা এত কষ্ট করে গুছিয়ে এগুলা বিভিন্ন স্টাডি করে গুছিয়ে পড়াচ্ছি না, এরপর দেখবেন সুরেরা এরপরে কয়েকদিন পরে যে বইগুলো বেরোবে সব দিয়ে দিবে গুছিয়ে। আমি সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর প্রশ্ন দিয়েছি, আমার এক ছোট ভাইয়ের দাগায়া সবগুলা কপি করে গ্রুপগুলো একই প্রশ্ন দেখা গেছে, একই প্রশ্ন আমি যেখানে যেখানে ক্লোজ দিয়েছি গোল করে রাখছি সব গ্রুপগুলো পোস্ট হয়ে গেছে। ইভেন আমাদের এই পেজটা কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটা হাইপালা পেজ। এমন কিছু ঘটনা যদি ঘটে এখানে শেয়ার করা হয় নিউজ হয়ে যাবে। তো যে আমরা কষ্ট করি, এটা অন্যরা যখন কপি করে, কপি করার পরে যদি প্রতিবাদ করা হয় দেখা গেছে দিন শেষে নিজের গায়ে এসে পড়ে। এমন বলে কি যে আমরা তো আর বইয়ের লেখক না, আমরা তো সংকলক, একে অপরের থেকে সংকলন করতেই পারি। মানে এই যে একটা মানুষের লজ্জা থাকা উচিত, সেই লজ্জাটুকু নাই আর কি। উপরের লেখাটা দেখা যায় না। ওকে, উপরে লেখা আছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু নামকরণ করা হয়েছিল জিয়াউর রহমানের নাম। শ্রেষ্ঠ বাঙালি। আচ্ছা, এরপরে আমরা আপনাদের পরের লাইনটা লিখাবো, যেটা সেটা হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। জিয়া স্মৃতি জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। দেশের 1400 খাল খনন ও পুনর্খনন করেন জিয়াউর রহমান।
গ্রাম প্রতিরক্ষা বাহিনী অথবা ভিলেজ ডিফেন্স ফোর্স, ভিডিএফ নাকি ভিডিপি। আচ্ছা, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন তিনি। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। আচ্ছা, এরপরে ওকে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। আন্তর্জাতিক অঙ্গনে, আচ্ছা তার আগে লিখি সংবিধানের পঞ্চম সংশোধনী আনেন জিয়াউর রহমান 1979 সালে। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন জিয়াউর রহমান। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে সার্কের উদ্যোক্তা ছিলেন সার্কের প্রথম পদক লাভ করেন। সার্কের উদ্যোক্তা ছিলেন, সার্কের প্রথম পদক লাভ করেন জিয়াউর রহমান 2004 সালে। মৃত। মরণোত্তর সার্কের প্রথম পদক লাভ করেন জিয়াউর রহমান। সার্কের উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান তথা বাংলাদেশ। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985 সালের 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠা হয়েছিল। সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে আছে। সার্কভুক্ত বর্তমানে 8টা দেশ আছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। সার্কের প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশ। সার্কের উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ। সার্কের প্রথম মহাসচিব ছিল তাই আবুল আহসান। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে গোলাম সারোয়ার, তিনিও বাংলাদেশের। সার্কের প্রথম পদক প্রদান করা হয় 2004 সালে। প্রথম পদক লাভ করেছিলেন জিয়াউর রহমান 2004 সাল। আচ্ছা, এরপরে হচ্ছে সার্কের একটা সাহিত্য পুরস্কার আছে ফসল। সর্বশেষ 2023 সালে সার্কের ফসল পুরস্কার লাভ করেছিল শেখ মুজিবুর রহমান তার 3টা গ্রন্থের জন্য: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামসা এবং আমার দেখা নয়া চীন। ওকে, সার্কের বিভিন্ন আঞ্চলিক জোট আছে। আঞ্চলিক জোটগুলো, আঞ্চলিক সংস্থাগুলো দক্ষিণ এশিয়াতে, মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে। বাংলাদেশে 2টি আঞ্চলিক সংস্থার সদর দপ্তর আছে। একটা সার্ক কৃষি তথ্য কেন্দ্র ফার্মগেটে আছে, একটা সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র আগারগাঁও অবস্থিত। ওকে, তাহলে এই সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটের নাম সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর উদ্যোক্তা দেশ ছিল জিয়া রহমান এবং প্রথম সার্ক পদক লাভ করেছে জিয়া রহমান। বলেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু কমেন্ট করবেন যে আপনি যতটুকু পড়েছেন যে এই বিষয়গুলো জানা হয়েছে কিনা। ক্লাসটা শেয়ার করে রাখেন, না হলে আপনি পারবেন না কিন্তু মনে রাখতে। এবার আসেন 2 নম্বর বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব এলডিসি ও বাংলাদেশ। যেসব টপিকস বেসিক প্লাস আন্তর্জাতিক, আমরা বেসিক প্লাস সাম্প্রতিক, এগুলো আমরা আলোচনা করব। এলডিসি প্লাস বাংলাদেশ। এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। আমি যতটুকু জানি
ততটুকু বলেছি ভাইয়া, আমি যতটুকু পরীক্ষায় আসার মতো জিনিস সেগুলো বলেছি। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতেই পারে, আমারও আছে। আমার কাছে মনে হয়েছে সমসাময়িক এই টপিকগুলো নেই, কিন্তু পরীক্ষায় আসা শুরু করছে, যার কারণে আমি আপনাদের দিলাম। আমার এগুলোতে নিয়ে আমার কোনো কিছুতে কোনো ইন্টারেস্ট নাই। আমি সরকারি চাকরি করি, গেজেটেড একজন অফিসার। দেন আমার কোনো কিছুতে ইন্টারেস্ট নাই। রাষ্ট্র আমার সবার আগে, রাষ্ট্র, বাকি সব কিছু ছোট। এই জীবনে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ স্বল্প উন্নত দেশ। জাতিসংঘ 1971 সালে এলডিসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। এলডিসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। এলডিসিতে যুক্ত হওয়ার শর্ত ছিল প্রধানত তিনটি। মাথা পিছু আয় 900 মার্কিন ডলারের নিচে। মাথাপিছু আয় 900 মার্কিন ডলারের নিচে। মাথাপিছু আয় 900 মার্কিন ডলারের নিচে। মাথাপিছু আয় 900 মার্কিন ডলারের নিচে। 2, গড় আয়ুষ্কাল 50 বছরের নিচে। জনসংখ্যা 1 কোটির নিচে। প্রথম দিকে এটা শর্ত ছিল। এই জন্য প্রতিষ্ঠাকালীন এলডিসি ভুক্ত দেশ ছিল। প্রতিষ্ঠাকালীন এলডিসি ভুক্ত দেশ ছিল 25টি। প্রতিষ্ঠাকালীন এলডিসি ভুক্ত দেশ ছিল 25টি। পরবর্তী বাড়তে বাড়তে মোট এলডিসি ভুক্ত দেশ হয় 52টি। 25কে উল্টে দিলেই কিন্তু 52 হয়। 25কে উল্টে দিলেই কি হয়? 52 হয়। 25কে উল্টে দিলে 52 হয়। প্রতিষ্ঠাকালীন এলডিসি ভুক্ত দেশ ছিল 25, মোট এলডিসি ভুক্ত দেশ ছিল 52টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ 44টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 44টি। এ পর্যন্ত এলডিসি থেকে বের হয় 8টি দেশ। এলডিসি থেকে প্রথম বের হয়েছে বতসোয়ানা 1994। সর্বশেষ বের হয় সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024। 13 ডিসেম্বর 2024। এলডিসি হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, স্বল্পোন্নত দেশ। জাতিসংঘ 1971 সালে এলডিসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। এলডিসিতে যুক্ত হওয়ার শর্ত ছিল 3টা। মাথাপিছু আয় 900 ডলার নিচে হবে, গড় আয়ুষ্কাল হবে 50 বছর নিচে, জনসংখ্যা হবে 1 কোটির নিচে। বাট
পরবর্তী এটা শিথিল করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন এলডিসিভুক্ত দেশ ছিল 25, সর্বমোট এলডিসিভুক্ত দেশ ছিল 52, বাড়তে বাড়তে পরবর্তী 52টি হয়। আচ্ছা, বর্তমানে এলডিসিভুক্ত দেশ রয়েছে 44। এলডিসি থেকে এ পর্যন্ত বের হয়ে গেছে 8টা দেশ। প্রথম হচ্ছে বতসোয়ানা, সর্বশেষ হচ্ছে সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে। বতসোয়ানা বের হয়ে গেছে 1994 সালে, সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে বের হয়েছে 13 ডিসেম্বর 2008 সালে। 2008 সালে এলডিসি থেকে বের হওয়া দেশগুলোকে মনে রাখার টেকনিক আছে। এলডিসি থেকে বের হওয়া দেশগুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে বকেমা সাইভাকে, বকেমা সাইভাকে, বতে হলো বতসোয়ানা 1994, কেতে হচ্ছে কেপ ভার্দে 2007, মাতে হলো মালদ্বীপ 2011, সাথে হচ্ছে সামোয়া 2014, রস্যইতে হচ্ছে ইকুয়েডর, ইকুয়েডর না সরি, রস্যইতে হচ্ছে ইকুটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনি, ইকুটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনিটাকে বলা যায়। বাংলায় যে বলি নিরক্ষীয়, নিরক্ষীয়, নিরক্ষীয় গিনি 2017, বাতে ভানুয়াতু 2021, আরেকটা বাতে আছে ভুটান 2023। তাহলে এলডিসি মুক্ত দেশ এখানে আছে 7টা, আর সর্বশেষ একটা দেখাইছি সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে, তাহলে 8টা দেশ আছে। বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, ইকুয়েডর, ভানুয়াতু, ভুটান। বতসোয়ানা 1994 সাল, কেপ ভার্দে 2007, মালদ্বীপ 2011, সামোয়া 2014, ইকুয়েটোরিয়াল গিনি 2017, ভানুয়াতু 2021, ভুটান হচ্ছে 2000, 2000, 2000, 2000। ওকে, এটা মনে রাখারও একটা টেকনিক আছে। দেখেন, প্রথমটা 94 পরে 7, 7-এর পরে এটা 4 বছর বৃদ্ধি হয়েছে, বাকিগুলো 3 বছর পর পর মোটামুটি ধরে না যায়। 11 থেকে 14, 14 থেকে 17, 17 থেকে 21, দেখেন 3 বছর পর পর মোটামুটি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপরে ওকে, এবার এলডিসির সাথে বাংলাদেশ। বাংলাদেশ এলডিসিতে যুক্ত হয় 1975 সালে নুরুল ইসলামের প্রচেষ্টায়। খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি নুরুল ইসলামের, বাংলাদেশ এলডিসিতে যুক্ত হয় 1975 সালে নুরুল ইসলামের প্রচেষ্টায়। বাংলাদেশ এলডিসিতে যুক্ত হয় 1975 সালে নুরুল ইসলামের প্রচেষ্টায়। নুরুল ইসলামের প্রচেষ্টায়, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ, তাহলে বাংলাদেশ এলডিসিতে যুক্ত হয় নুরুল ইসলামের প্রচেষ্টায়। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ অথবা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে অ্যানাউন্সমেন্ট করে 1 জুলাই 2015।
মূলত এই 1 জুলাই 2015 অ্যানাউন্সমেন্ট করার পরেই এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণের জোরসোর বা জোরসোর একটা ভাবে শুরু হয়ে যায় এলডিসি থেকে উত্তরণের জন্য। জোরসোর ভাবে এলডিসি থেকে উত্তরণের জন্য তড়িঘড়ি করে বাংলাদেশের কাজ শুরু হয়ে যায়। এলডিসি থেকে উত্তরণের কাজ জাতিসংঘ শুরু করে দেয় যখন বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে ঘোষণা করে 1 জুলাই 2015 সালে। এরপরে আসেন 2018 সালের 16 মার্চ বাংলাদেশ বিডি মানে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রাথমিক আরে আগে তো বোর্ড ছোট ছিল, উপরে লিখতে হবে, এখন তো বড় বোর্ড হয়ে গেছে, উপরে লিখতে হবে কেন? 2018 সালের 16 মার্চ বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক মর্যাদা দেওয়া হয়। যদি সহজ কথা বলা হয়, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক মর্যাদা দেওয়া হয়। দুই 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ, এটা খুব ইম্পর্টেন্ট, 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। আচ্ছা, আমার মতো কার কার খটকা লেগেছিল এই উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে? আমি যখন হঠাৎ করে নিউজটা দেখলাম, তখন আমি 18 সালের আগ পর্যন্ত জানতাম না যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ নয়। ছোটবেলা থেকে সমাজ বিজ্ঞান বিভিন্ন বই পড়ে আসতেছি, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমাদের এই দেশের জনসংখ্যায় প্রধান সমস্যা এটা সেটা পড়ে আসছে। হঠাৎ করে দেখলাম কে রে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে। তাহলে বাংলাদেশ তাহলে এতদিন পর্যন্ত কি দেশ আছে? আসলে আমরা এমনিতে বলি, নর্মালি বলি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আসলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের প্রাতিষ্ঠানিক যে স্বীকৃতি সেটা এখনো লাভ করতে পারেনি। এটা কারা কারা আপনারা জানছেন যে এলডিসি হওয়ার পরে? আগে জানতেন না যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, অফিসিয়ালি নয়? কারা কারা একটু কমেন্টে জানাবেন। আজকে সারাদিন মৌচাকে ক্লাস নিয়েছি ইউসিসি শাখায়, একটু গলা ভেঙে গেছে, সারাদিন অডিটে আমি প্রচুর ক্লাস নিয়েছি। তাহলে বাংলাদেশের এলডিসিতে থাকার মেয়াদ দাঁড়ালো 1975 থেকে 2026 পর্যন্ত। প্লিজ প্রিয় ভাই বোন, প্লিজ একটু লাইভটা শেয়ার করবেন আর একটু রেসপন্স করবেন, ঠিক আছে কিনা? বাংলাদেশ এলডিসি থাকার মেয়াদ হচ্ছে 1975 থেকে 2026। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে 2029 সাল পর্যন্ত। জিএসপি হলো জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, শুল্ক মুক্ত বিশেষ সুবিধা।
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাবে 2029 সাল পর্যন্ত। এলডিসি থেকে উত্তরণের শর্ত তিনটি। এলডিসি থেকে উত্তরণের শর্ত মনে রাখতে হবে তিনটি। এলডিসি থেকে উত্তরণের শর্ত মনে রাখতে হবে তিনটি। এক নম্বর হচ্ছে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম এইটা 1045 প্লাস মার্কিন ডলার হওয়া লাগবে। এইটা 3 বছর ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এলডিসি থেকে উত্তরণের শর্ত তিনটি। একটা হচ্ছে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম জাতীয় আয়, জাতীয় মাথাপিছু আয়, এটা $1045 উপরে মার্কিন ডলার 3 বছর ধরে রাখতে হবে। 2 নম্বর এইচ, আচ্ছা এইচটা পরে দেই। ইভিআই, ইভিআই এর বাংলা হচ্ছে ইকোনমিক ভালো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 32 এর ইভিআই 32-এর নিচে। আচ্ছা এরপর হচ্ছে 3 নাম্বার ইভিআই, ইকোনমিক ভালনারেবল ইন্ডেক্স, অর্থনৈতিক ভঙ্গুরতা 32-এর নিচে থাকবে, নিচে থাকতে হবে। বাংলাদেশের এখানে ছিল 27 দশমিক সামথিং। এরপর হচ্ছে এইচএআই, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এটি 66-র বেশি থাকতে হবে। বাংলাদেশের ছিল 73.2। তাহলে জিএনআই, ইভিআই, এইচএআই এই 3টা শর্তের মধ্যে যে কোনো 2টা শর্ত ফিল আপ থাকলেও হবে। শর্ত তাহলে 3টির মধ্যে যে কোনো 2টি শর্ত পূরণ করলেও হবে। শর্তগুলো কিভাবে হবে? 3টি শর্তের যে কোনো 2টি শর্ত পূরণ করলেও, 3টি শর্তের যে কোনো 2টি শর্ত পূরণ করলেও, 3টি শর্তের যে কোনো 2টি শর্ত পূরণ করলেও হবে। অথবা মাথা পিছু আয় দ্বিগুণ হলেও বের হতে পারবে। যে কোনো একটা দেশের 3টা শর্ত, 3টি শর্তের মধ্যে যে কোনো 2টি শর্ত পূরণ করলেই এলডিসি থেকে বের হতে পারবে, মাথা পিছু আয় দ্বিগুণ হলেও বের হতে পারবে। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো বাংলাদেশ একমাত্র দেশ যে 3টি শর্ত পূরণ করেছে। বাংলাদেশ একমাত্র দেশ যে 3টি শর্ত পূরণ করেছে। বাংলাদেশ একমাত্র দেশ যে 3টি শর্ত পূরণ করেছে। বাংলাদেশ এলডিসি থেকে বের হলে যে সুবিধাগুলো, বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে গেলে যে সুবিধাগুলো পাবে, সুবিধা, অসুবিধা। সুবিধাগুলো: 1, ভাবমূর্তি উন্নীত হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, এফডিআই বেশি আসবে। অসুবিধা হচ্ছে জিএসপি সুবিধা হারাবে। ও আচ্ছা, জিএসপি প্লাস
সুবিধা পাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে, জিএসপি সুবিধা হারাবে। পেটেন্ট সুবিধা হারাবে। আইডি এর সফট লোন সুবিধা হারাবে। কারণ ধনী দেশকে তো আর সাহায্য করার দরকার নেই, তাই না? জিএসপি সুবিধা হারাবে, পেটেন্ট সুবিধা হারাবে, আইডি এর সফট লোন সুবিধা হারাবে। আর এদিকে বলেছি ভাবমূর্তি উন্নতি হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, এফডিআই বৃদ্ধি পাবে, জিএসপি প্লাস সুবিধার আওতায় আসবে। ঠিক আছে, জিএসপি প্লাস সুবিধার আওতায় আসবে। ওকে, অসুবিধাগুলো জিএসপি সুবিধা হারাবে, পেটেন্ট সুবিধা হারাবে এবং আইডিএ সফট লোন উইন্ডোর সুবিধা পাবে। থ্যাংক ইউ। লেখা হয়েছে কিনা প্লিজ সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, আজকে একটু পরীক্ষামূলকভাবে ক্লাস নিলাম যে আপনাদের উপস্থিতি কেমন। তো আমরা একটু জানতে চাই যে আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে। ম্যারাথন ক্লাস যদি এরকম হয় আপনারা করতে পারবেন কিনা, পরবর্তী ক্লাসগুলো তাহলে আরো স্মুথ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আপনাদের এই ক্লাসগুলো আরো বিস্তারিত নিব, একদম ম্যারাথন সবগুলো টপিকস। মিহির জিকে এই যে ফাইনাল সাজেশনটা আছে, আর আমাদের এই যে জিকে ট্যালেন্ট হান্ট বইটা আছে, ফাইনাল সাজেশন এবং জিকে ট্যালেন্ট হান্ট, এই দুইটা বই বর্তমানে পাওয়া যাচ্ছে। দুইটা বই সংগ্রহ করবেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সাজেশন, সবচেয়ে গোছানো সাজেশন, সবচেয়ে কমন আসে, সবচেয়ে বেশি কমন আসে, সবচেয়ে মোটা মোটা বই পড়া যা কমন না আসবে তার থেকে বেশি আসবে। বর্তমান সময়ের সবচেয়ে সময়োপযোগী পৃষ্ঠা, মাত্র 140 পেজের, মাত্র 140 পেজের। ভাই 140 পেজের সাজেশন পড়তে পারতেছেন না, কেমনে 200, 250, 300 পৃষ্ঠার সাজেশন পড়বেন? 200, 250, 300 পৃষ্ঠার বই হলো ওটা কি আর সাজেশন থাকে? ওটাও তো একটা পূর্ণাঙ্গ বই হয়ে যায়। কারণ এটা যে ডাম্বল সাইজের বড় বই, এটা যদি 200, 250, 300 পৃষ্ঠার হয় ওটা কিন্তু আর বই থাকে না ভাইয়া, ওইটা কিন্তু বই মানে ওইতে কোনো সাজেশন থাকে না। সাজেশন যদি হয় 50টা প্রশ্ন পড়ে আপনি যে কোনো 5টা উত্তর করতে পারবেন, ওটা আর সাজেশন থাকে না, ওটা পুরা সামারি মানে পুরা কি বলা যায় ফুল সিলেবাসে থাকে। তো আমরা কিন্তু 140 পৃষ্ঠা, এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে তাও এখানেও কিছু স্কিপ করতে পারবেন। বাট তারপরে বাংলাদেশের সবচেয়ে গোছানো একটা সাজেশন হচ্ছে মিহির জিকে ফাইনাল সাজেশন। এই যে আপনারা অনেকে আছেন 140 পেজের বই পড়তে পারতেছেন না, তাহলে 200, 250, 300 পৃষ্ঠার বই কিভাবে পড়বেন ভাইয়া? এই বড় সাইজের বই। যারা নিজের ক্ষতি না করতে চান, শর্ট টাইমে নিজের প্রিপারেশন গুছিয়ে নিয়ে আসতে পারবেন, যদি আপনি শুরু করেন, আপনার যদি লং টাইম সময় থাকতো 5 মাস 7 মাস, তাইলে আপনি ওই 250, 300 পৃষ্ঠার বই পড়তে পারতেন। ফলে একটা ভুল সারা জীবনের কান্না, স্বপ্ন ভেঙে যাবে, সারা জীবন কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যাবে। ছোট পড়বেন, স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সুখী হবেন, আপনি সুখ থাকবেন। আপনার দিন শেষে ভাই সফলতাটা গুরুত্বপূর্ণ, আপনি কি করছেন না করছেন এটা কেউ দেখতে যাবে না। তাহলে এই যে বড় সিলেবাসকে ছোট সিলেবাসটাতে নিয়ে আসাটাই মূলত সবচেয়ে বড় ক্রিয়েটিভিটি। এই এই ছোট বইটাকে মির্জিকে সাজেশন 140 পৃষ্ঠাকে 300 পৃষ্ঠা বানানোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। এটা 300 পৃষ্ঠা বানানো আমার সময়ের ব্যাপার। মির্জিকে বইতে গেলে কাট কপি পেস্ট করে বসালেই 300 পৃষ্ঠা বানাইতে পারতাম। বাট শর্টকাটে খুব সুন্দর সামারি নিয়ে আসছে, কতগুলো বিষয় দিয়েছি, সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, মৌলিক, সুশাসন, আইসিটি, দুনিয়ার সব দিয়েও 140 পেজে নিয়ে আসছি। দিস ইজ মাই ক্রিয়েটিভিটি, এইটাই আমার সৃজনশীলতা। সারা বাংলাদেশে 2016 সাল থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমত 24 সাল পর্যন্ত সর্বোচ্চ কমন আসছে। এইবারও ইনশাল্লাহ সর্বোচ্চ কমন আসবে। আপনি বিশ্বাসের সাথে পড়েন, আপনি ভালো করে পড়েন, আপনি সবচেয়ে ভালো পরীক্ষা দিবেন, সবচেয়ে ভালো পরীক্ষা দিবেন। কোশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন হবে, সহজ হলে সবার জন্য সহজ হবে, বাট আপনার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া উচিত। মিহির জিকে ফাইনাল সাজেশনটা যারা এখনো নেননি দ্রুত লাইব্রেরি থেকে সংগ্রহ করেন। আমরা কিন্তু মোটামুটি টার্গেট সেলিং এর কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ। গত বছর যা সেল করেছি তার থেকে সর্বোচ্চ 5000 কপি সেল বেশি করব। এরপরে এই বইটা আমরা স্টক বন্ধ করে দিব, এরপরে অন্যদেরকে বই বিক্রি করার সুযোগ করে দিব। তাদেরও তো চলতে হবে, খাইতে হবে, ঘুরতে হবে নাকি।
এজন্য আমরা আমাদের একটা টার্গেট সেলিং নেই প্রতি বছর টার্গেট। দেখেন আমাদের মিহিরজিকে বইটা, এই যে এই বইটা আপনি ল্যাম্পো দিয়ে খুঁজে খুঁজে, আমাকে কত মানুষ বলছে ভাইয়া 200 কপি বই আমার লাগবে, 100 কপি লাগবে, 50 কপি লাগবে, আমি কিন্তু দিতে পারি নাই। রকমারিতে কতদিন ধরে স্টক আউট ছিল এই বইটা, পরে একটা লাইব্রেরিতে 5-7টা বই ফেরত নিয়ে আসে, ওখানে হিসাব ক্লোজ করে দিয়ে দিছি পড়ার জন্য। তাহলে দেখেন এই বই কিন্তু আর পাওয়া যাচ্ছে না, স্টক আউট হয়ে গেছে। এই যে আমাদের সাম্প্রতিক হাই ভোল্টেজ বই, বাংলাদেশের সব প্রকাশনার বই অ্যাভেলেবেল, কিন্তু আমাদের বই দেখেন এইটা হাই ভোল্টেজ, আপনি ল্যাম্পো দিয়ে খুঁজে আর পাবেন না, স্টক আউট হয়ে গেছে, শেষ। শেষ মানে শেষ, এটা আর ছাপানো হবে না, শেষ। এরপরে আমাদের নেক্সট টার্গেট স্টক আউট করবো মিউজিকে ফাইনাল সাজেশন, কারণ আমার বই 1 কপি আমার কাছে ফেরত আসলে আমার কলিজায় লাগে। এর জন্য একটা টার্গেট সেল হলে এটা বন্ধ করে দেই। আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত দই, এশিয়ার দইয়ের মতো একটা, ওদের একটা টার্গেট সেলিং থাকে, সেলিং এর পরে আপনি যত টাকা নিয়ে যান ওদের দই কিনতে পারবেন না। ঠিক আমাদের এই বইটার আমাদের একটা টার্গেট সেলিং আছে, এরপর আপনি যত টাকা দেন আপনাকে আমরা আর বই দিতে পারবো না। তাহলে টার্গেট সেলিং এ আমাদের চেষ্টা করতেছি দ্রুত লাইব্রেরি থেকে কালেক্ট করেন, নাহলে যে কোনো সময় স্টক আউট হয়ে গেলে কপাল চাপড়াইতে হবে, পরবর্তী বন্ধু বান্ধবের কাছে দৌড়াদৌড়ি করতে হবে ধার নেওয়ার জন্য। আর আমাদের লাস্ট, এটার হচ্ছে আমাদের লাস্ট ছাপা চলতেছে টার্গেট সেলিং এর, এটা লাস্ট ছাপা হয়ে গেছে আমাদের মার্কেটে। আমরা লাস্ট হচ্ছে 10,000 বই, এর আগে প্রথমে 15,000 ছাড়ছি, পরে 10,000, আর আমরা এটা 25,000 ছাপাইছি, আর ছাপাবো না। এইটা হচ্ছে ট্যালেন্ট হান্ট, 52টার স্মার্ট একটা ট্যালেন্ট হান্ট। প্রতিদিন মিহিরজিকের যে পুরান তথ্যগুলো আছে, বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের বিভাগ পরিচিতি, ভৌগোলিক অবস্থান, ছিটমহল, সীমান্ত দৈর্ঘ্য, এরকম যেখান থেকে শুরু করে 10 পৃষ্ঠা পড়বেন মিহিরজিকে, 5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়বেন সাম্প্রতিক, তাহলে 10 আর 3 13, আর মডেল টেস্ট দিবেন 5টা প্রতিদিন। আপনি এভাবে 12 দিনে এই 2টা বই শেষ হয়ে যাবে। 12 দিন 10 পৃষ্ঠা পুরাণ তত্ত্ব, 3 পৃষ্ঠা সাম্প্রতিক, আর এইখানে হচ্ছে 12 পৃষ্ঠা পড়বেন পুরাণ তত্ত্ব, 3 পৃষ্ঠা পড়বেন সাম্প্রতিক 15, আর এটা পড়বেন 5টা করে মডেল টেস্ট। প্রতিদিন 3 ঘন্টা সর্বোচ্চ সময় দেন সাধারণ জ্ঞানের জন্য। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক, আপনি অবশ্যই ইনশাল্লাহ 1 থেকে 10 মধ্যে থাকতে পারবেন। আপনি মেডিকেল নার্সিং এ পরীক্ষা দেন, সবগুলো ইনশাল্লাহ কাছাকাছি কমন পেয়ে যাবেন। এরপর আপনি বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বারবার ফেল করতেছেন, সাধারণ জ্ঞান গুছিয়ে নিয়ে আসতে পারতেছেন, মোটা বই না পড়া ছোট বই পড়েন, একবার সিলেবাস শেষ হলে আপনি দেখবেন সব পারবেন। বাকি পরবর্তী সময়ে গিয়ে 1-2টা তথ্য, ওইটা আপনি যদি একটু সাহস করে দাগান দেখবেন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন, সময় দেন, পড়ার টেবিলে সময় দেন ভাইয়া, নিজেকে ঝালাই করেন, টাইম দেন। পৃথিবীতে কষ্ট করা ছাড়া কেউ বড় হয়নি। আপনার সামনে যে আজকে দাঁড়ায়, যে 2 হাত দাঁড়ায় কথা বলতেছি ভাইয়া, দিন রাত এক করে কষ্ট করছি দেখে এমন চমৎকার বই বানাইতে পারছি। পরিশ্রম ছাড়া এগুলো বই এমনি এমনি আসে নাই, পরিশ্রম ছাড়া এমনি এমনি চাকরি পায় নাই, পরিশ্রম ছাড়া এমনি এমনি 6টা বিশ্ববিদ্যালয় চান্স পায় নাই। তাইলে ভাইয়া সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রমী। মেধা থাক আর না থাক, পরিশ্রম করলে পরিশ্রমের উপরে মেধা তৈরি হয়। পরিশ্রম যত করবেন, আপনি যত ডেডিকেশন দিবেন, যত একাগ্রতা নিয়ে আসবেন কাজের প্রতি, তত সফল হবেন। হতাশা দূর করে লাইফে জেদ নিয়ে আসতে হবে, জেদ নিয়ে আসতে হবে। ভালো না লাগলেও টেবিলে লেগে থাকতে হবে, তাহলে ভালো করা যাবে, তাহলেই সফল হওয়া যাবে। আজকে সারা দিনে 10 ঘন্টা ক্লাস নিছি, আমাদের কম্পিউটারে ইউসিসিতে কাজ করছি, একটু লেকচার শিটের ক্লাস নেবো সাম্প্রতিকের, তো ইন্টেন্সিভ ক্লাস নেবো, কাজ করছি। ওইখান থেকে এসে বইয়ের হিসাব কিতাব সারাদিন কোথায় কোথায় পাঠাইছি। আজকে 15টা কোচিং সেন্টারে প্রায় 2,500 বই আমরা অর্ডার নিয়ে পাঠাইছি, 100-150 করে। তো সেই বইয়েরগুলোর হিসাব, টাকা পয়সা কালেকশনের হিসাব সব করে দেখেন। আবার আপনাদের ঠিকই কিন্তু লাইভে আইসা ক্লাস নিয়েছি, আবার কাজ শেষ করে কিন্তু অনলাইনে কিছু কাজ করব, কিছু পড়বো, ম্যাথ করবো, আবার আমার 46তম আবার বিসিএস পিলি আছে, লিখিত আছে। তো দেখেন, পরিশ্রম না করলে কিন্তু বড় হওয়া যাবে না। মেধাবীরা ব্যর্থ হয়, কিন্তু পরিশ্রমীরা ব্যর্থ হয় না, মনে রাখবেন। আমরা একটু কমেন্টের মাধ্যমে জানান, আমরা আগামী দিন থেকে দিনে একটা ক্লাস, রাতে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। দিনে একটা, রাতে একটা। কারা কারা ক্লাস করতে চান একটু কমেন্টে জানান। ম্যারাথন ক্লাস, দিনে একটা ক্লাস নিব, রাতে একটা ক্লাস নিব। মিহিরজিকে বইটা সারা দেশের সকল লাইব্রেরিতেই পাওয়া যাচ্ছে, সকল 8টা বিভাগ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, 8টা বিভাগেই পাবেন। রাজশাহী, 8টা বিভাগের যেগুলো জেলা আছে, বড় বড় জেলা শহর, বড় বড় জেলা, সবগুলো জেলা শহরে পাবেন ইনশাল্লাহ। এরপরে বিভাগীয় জেলা শহরের কিছু উপজেলা, যেগুলো বড় উপজেলা, সেগুলোতে পাওয়া যাবে। তাও যদি না পান, সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে রকমারি.com, রকমারি.com, সবচেয়ে সহজে পাবেন রকমারি.com অথবা মামুন বুকস।
মামুন বুকস, আলম বুকস, অথবা আপনার আছে অনলাইন বুকশপ বা অনলাইন বইঘর, অথবা আমাদের নাম্বারটা আমাদের কাছ থেকেও নিতে পারেন 018143339 এটা হচ্ছে আমাদের অফিসে আমাদের নাম্বার, অর্ডার নাম্বার। আপনি চাইলে অর্ডার নাম্বার নিতে পারেন। প্রথমবারের মতো 3 বছর পর আমরা অর্ডার নিচ্ছি সরাসরি। আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন, তবে লাইব্রেরিতে নেন, আপনি টাকা সাশ্রয় হবে। কেন 50 টাকা 60 টাকা কুরিয়ার খরচ করবেন, আবার 2 দিন অপেক্ষা করবেন? লাইব্রেরি থেকে নেন, খুব দ্রুত পেয়ে যাবেন। আপনি লাইব্রেরিতে খোঁজ দেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন, আপনারা একটু কমেন্ট করেন। আগামীকালকে আমরা দিনে নিব আপনাদের অর্ণব স্যার ক্লাস নেবেন, উনি পেজ ভিত্তিক ক্লাস নিচ্ছেন, আবার প্রশ্ন সলভের ক্লাস নেবে। আমি মিহিরও আপনাদের মোটামুটি আমার 15 তারিখ থেকে জয়নিং, তো আমি চলে যাব ঢাকাতে। দীর্ঘ 14 বছর পর ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে। যেখানে পোস্টিং হবে সেখানে দিবে রাষ্ট্র, যেখানে আমাকে চিন্তা করবে, আমার যেখানে কাজে লাগবে সেখানেই আমাকে দিবে, তো সেখানেই সেবা দিব, সেখানতেই লাইন শুরু করবো ইনশাল্লাহ। আমি একটা জিনিস জানি, ইউ ক্যান উইন বই একটা কথা শিখছিলাম, যেখানে কি নাই, কোনো মরুভূমি, কোনো পানি নাই, সেখানে আপনার নৌকা নিয়ে করতে হবে। যার মাথায় চুল নাই আপনার চিরুনি বিক্রি করতে হবে। তাহলে যেখানেই কোনো মেধাবী নাই সেখানেই যাব আমি, সেখানেই গিয়া ছেলে মেয়েকে তৈরি করবো ইনশাল্লাহ। যেখানে বাংলাদেশে যে কলেজেই পড়ুক সেই কলেজে বা সেই অফিসেই সর্বোচ্চ মীর স্যারের সার্ভিস খোলা থাকবে ইনশাল্লাহ। সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করব। রাষ্ট্র আমাকে অনেক দিয়েছে, ছোটবেলা থেকে সরকারি স্কুল কলেজে পড়ছি, সরকারি ইউনিভার্সিটিতে পড়ছি, আবার এই যে দেখেন সরকারি চাকরি পেয়েছি। বাকির জীবনটা ইনশাল্লাহ রাষ্ট্রের জন্য, মানুষের জন্য ব্যয় করতে চাই। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আর আগামীকাল ক্লাস করতে চান কিনা? জগন্নাথের রিটেনের জন্য চমৎকার একটা প্রশ্ন বলছে, জগন্নাথের রিটেনের জন্য। জগন্নাথ কেমন রিটেন করবে? এবছর অনেকদিন পর আসছে। আমরা এই যে সাম্প্রতিক হাই ভোল্টেজ এবং মিহিরজিকে সাজেশনের নিচে আমরা এই যে লিখিত প্রশ্ন, মডেল প্রশ্ন দিয়েছি অনেকগুলো। আপনি এই মডেল প্রশ্নগুলো পড়ে একটা আইডিয়া নেবেন আর কি। 2 পৃষ্ঠার এখানে মডেল প্রশ্ন আছে, একমাত্র আমরাই খালি লিখিত প্রশ্ন দিয়েছি মিহিরজিকে, আর কেউ লিখিত চিন্তা করে নাই। তো মিহিরজিকে বইয়ে লিখিত মডেল কোশ্চেন আছে, এবং হাই ভোল্টেজের নিচেও মোটামুটি আমরা 15 থেকে 20টা লিখিত মডেল কোশ্চেন দিচ্ছি, এখান থেকে প্র্যাকটিস করবেন। প্লিজ কারো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। নড়াইল জেলা শহরে আছে, সো অবশ্যই আপনি জেলা শহরের লাইব্রেরিগুলোতে যোগাযোগ করবেন ভাইয়া, অবশ্যই পাবেন। ক্লাস করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা যদি করেন, ক্লাসটা শেয়ার করেন, আমরা করব। মুশফিক রহিম স্যার, মূল্য কত? মূল্য হচ্ছে মিহিরজিকে বই, এটা হচ্ছে ফাইনাল সাজেশন, এটা 200 টাকা মাত্র। এটা গত 4 বছর ধরে 200 টাকা আছে। কাবার মূল্য গতবার দেওয়া ছিল 230, আমরা এবার 10 টাকা কমায় 220 টাকা দিয়েছি আর কি। কিন্তু লাইব্রেরিতে বিক্রি বলা দেওয়া আছে যে ওনাদের 200 টাকায় বিক্রি করবে, 200 টাকায় বিক্রি করবে। আমরা ওনাকে লাভ দেওয়ার পরে উনি 200 টাকা বিক্রি করলে উনি লাভ করতে পারবেন অনেক টাকা। এরপরে আমাদের মানে জিকে ট্যালেন্ট হান্ট, এটা 60 টাকা মূল্য দেওয়া আছে। আপনি লাইব্রেরিতে বলা আছে 50 টাকার জন্য বিক্রি করে। এখানে 52টা মডেল টেস্ট আছে, স্মার্ট মডেল টেস্ট, বাংলাদেশের সবচেয়ে ছোট মডেল টেস্ট, বাট সবচেয়ে গোছানো আর ক্রিটিক্যাল প্রশ্ন দিয়ে এই মডেল টেস্টটা করা হয়েছে। পাশে লিখিত আছে, এখানে আপনার হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে 15টা। এইগুলো 15টা দেওয়া আছে। এরা আরো আপডেট, আরো হচ্ছে গতানুগতিকের বাইরে গিয়ে আরো আপডেট করে বাজারে ছাড়া হয়েছে নতুন গিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আগামীকাল দিনের বেলা আবার ক্লাস নেব। যারা যারা করতে চান প্লিজ কমেন্টে জানান। আসসালামু আলাইকুম। কালকে দিনের বেলা আমরা বাংলাদেশের একটা জটিল কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হতে পারে সংবিধান, জাতীয় সংসদ, সংবিধানের সাথে জড়িত ব্যক্তিগুলো। ম্যারাথন ক্লাস হবে, টানা ক্লাস। কারা কারা করবেন কমেন্টে জানান। খাদ্য অধিদপ্তর পরীক্ষায় কি কমন আসবে? অবশ্যই কমন আসবে, কারণ জিকে প্রশ্ন যেখানে আছে সেখানেই কমন আসবে। আমরা বিগত 20 বছরের বিভিন্ন কোশ্চেনগুলোকে, বিভিন্ন বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে টপিকসগুলো সাজিয়েছি। ফলে বিসিএস, প্রাইমারি, নন ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং, ক্যাডেট অথবা নন ক্যাডার, মন্ত্রণালয়, ব্যাংকের সব জায়গাতে আসবে। আমরা তো প্রতি শুক্রবার দাগিয়ে দেখাচ্ছি, এই শুক্রবারও দাগিয়ে দেখাইছি, আবারও শুক্রবার আসুক ইনশাল্লাহ, দাগিয়ে দেখাবো। ভয় নাই আমাদের, আমরা চেষ্টা করি, ভয় করি না। আমরা চেষ্টা করি যতটুকু পারি কমন দেখাবো। আমাদের কাজের প্রতি, পরিশ্রমের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আপনারা দোয়া করবেন। যারা যারা ক্লাস করতে চান একটু কমেন্টে জানান, দেখি আমরা কমেন্টগুলো দেখবো আর কি, কারা কারা ক্লাস করতে চান প্লিজ। আসসালামু আলাইকুম। সকালে কয়টায় আমরা জানিয়ে দেবো আপনাকে।